হালিম ভাই, আপনি আমাকে রেকর্ডিং দেন। যে দর্শকবৃন্দ, আপনারা এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে সাম্প্রতিক পাবনা প্রোগ্রামে আহ শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই শুভেচ্ছা জানানোর ভাষা আমি আজকে পাচ্ছি না। কারণ যখনই আজকে আমি আহ ঢাকায় বটতলায়, ঐতিহাসিক বটতলার নিচে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির আয়োজিত একটি প্রোগ্রামে আনাচের বাবা এবং রাফির বাবার স্মৃতিচারণ শুনছিলাম। আনাচের পিতা যখন আনাচের সেই চিঠি, যেটা ফরাসি বিপ্লবের মতো আমাদের জুলাই আগস্টের যে ওইটা অভ্যুত্থান নয়, বিপ্লবই বলবো, এই বিপ্লবে স্পন্দন ছড়িয়েছিল এই তারুণ্যের স্পর্ধ মিছিলে। এবং আনাস নামে একটা ছেলে কিভাবে তার সব বাংলার স্বপ্নের বাংলাদেশকে দেখতে চেয়েছিল এবং আগামী দিনের কি বাংলাদেশ প্রত্যাশা করেছিল স্যার, সেই চিঠি যখন শুনেছি তখন আসলেই আমি নতুন করে বাংলাদেশকে নির্মাণ করবার জন্য, নতুন গণতান্ত্রিক বাংলাদেশকে দেখবার জন্য, এই বিশ্বকে এই শিশুর জন্য বাসযোগ্য করে যাব, এই হোক কবি প্রার্থনা। সুকান্ত যেমন বলেছেন, তখন আজকে যখন রাফির পিতা, আনাসের পিতা যখন সেই ছোট্ট 6 বছর ছেলের বাংলাদেশকে নিয়ে তার স্বপ্ন, তার আগামী বাংলাদেশের প্রত্যাশা নিয়ে এই চিঠিগুলো যখন পড়ে, তখন আসলে আমরা ফরাসি বিপ্লবের প্রতিধ্বনিত শব্দ পাই। কারণ 1.5 মাসে 2,000 মানুষ, তরতাজা মানুষ মারা গেছে। আপনার প্রায় 1 শতাধিক শিশু, জীবন্ত শিশু সেখানে হত্যাযজ্ঞের শিকার হয়েছে। আজও গণকবর পাচ্ছে, আজও শত শত গণকবরের আহ মানে স্বাক্ষর পাচ্ছে। তো এখনো যদি গণকবর পাওয়া যায়, তাহলে এটা বিপ্লবের সাথে স্যারকে, এটা বিপ্লবের কাছাকাছি ধ্বনি প্রতিধ্বনিত শব্দাবলী ফরাসি বিপ্লবের মতো এখানে উকি দিচ্ছে যে নতুন গণতন্ত্রের বাংলাদেশ পাওয়ার জন্য, বাংলাদেশের ন্যায় সাম্য, মানবিকতার বাংলাদেশের যে প্রত্যাশা, সেই বাংলাদেশকে খুঁজে পাওয়ার প্রত্যয় কি এই ফরাসি বিপ্লবের মতো এই মেসেজ দিয়ে গেছে আনাস, রাফি, মুগ্ধ। মুগ্ধ যে বসে পানি নিয়ে ছুটে গেছে, এই তার তারুণ্যের সহপাঠীদের পানি খাওয়াতে চেয়েছে, সে নিজেই পানিহীন, তৃষ্ণাহীন, কাতরতায় মুগ্ধ মারা গেছে। মুগ্ধর বাবা যখন বলে যে আমি, আমার মুগ্ধ চলে গেছে কিন্তু আমি অগণিত মুগ্ধের বাংলাদেশে আমি বেঁচে আছি, এই ফরাসি বিপ্লবের প্রতিধ্বনিত শব্দগুলিকে আপনি এর মধ্যে দেখতে পেয়েছেন স্যার? বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের পথে অ্যাডভোকেট এ কে এম বদ্দুর স্যার। স্যার আপনি আপনি স্যার মিউটে আছেন স্যার। স্যার আপনি মিউটে আছেন, মিউটটা ক্লিয়ার করে নিন স্যার। আপনি মিউটে আছেন স্যার। আপনি স্যার মিউটে আছেন, মিউটটা ক্লিয়ার করে নিন স্যার। আপনি মিউট প্রেস করেন। জি, আপনাকে মিউটে পাচ্ছি আমি। স্যার আপনাকে মিউটে পাচ্ছি, জি এখন এবার পাইছেন? স্যার আমি বলছি, স্যার আনাচের সেই উক্তিটা আপনি পেয়েছেন? রাফির পিতা যখন বলে, মুগ্ধর পিতা যখন বলে যে বাংলাদেশ প্রকৃত গণতন্ত্রে বাংলাদেশ যাক এবং আগামীতে যেন আর কোনো শাসকই ফ্যাসিস্ট না হয়ে এই তারুণ্যের বুকে মিশে গুলি চালাতে না পারে, সেই ধরনের প্রকৃত প্রকৃত 11 নম্বর গণতান্ত্রিক 11 নম্বর বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ পেতে চাচ্ছেন আনাচের পিতা, মুগ্ধের পিতা। এই ফরাসি বিপ্লবের প্রতিধ্বনিত সেই শব্দাবলী তারা উচ্চারণ করে 11 গেছে। নম্বর আগামীর বাংলাদেশ কি ধরনের বাংলাদেশ হওয়া উচিত, মানুষের প্রকৃত মুক্তির বাংলাদেশ কি বাংলাদেশের হওয়া, সেই জায়গাতে যাওয়া উচিত, এই আন্দোলনের মধ্য দিয়ে অ্যাডভোকেট এখানে বদ্ধ স্যার। রাষ্ট্রের কাছে তো মানুষের প্রত্যাশা খুব সীমিত। জি। রাষ্ট্রের কাছে মানুষের প্রত্যাশা খুবই সীমিত। হ্যাঁ। রাষ্ট্রে বসবাসকারী নাগরিকরা একটা শান্তিপূর্ণ স্থিতিশীল পরিবেশ চায়, তাদের সন্তানদের লেখাপড়ার জি। সুশিক্ষার ব্যবস্থা চায়, তাদের চিকিৎসার হুম। একটা সুব্যবস্থা চায়, যাতায়াত যোগাযোগের সুন্দর ব্যবস্থা চায়। এর বাইরে কিন্তু না, নিরাপত্তা চায়, এর বাইরে কিছু নাই। আর রাজনৈতিক আকাঙ্ক্ষা হচ্ছে যে মত প্রকাশের অধিকার, সংগঠন করবার অধিকার, নিজের কথা নিজে বলবার অধিকার, এটাই রাষ্ট্রের কাছে সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। এখন আমরা এই জুলাই বিপ্লবকে যদি আমরা বিশ্লেষণ করি, যে যত হতাশাই ব্যক্ত করি, জুলাই বিপ্লব বাংলাদেশটা পরিবর্তন নিয়ে আসছে। জুলাই বিপ্লব অসংখ্য হাজারো কণ্ঠকে উচ্চকিত করছে, যেই কণ্ঠ জুলাই বিপ্লব সফল না হলে নিস্তব্ধ হয়ে যেত। এই যে বিপরীত উচ্চারণ, এই যে ভিন্ন মতাবলম্বন, এটা তো হতো না। আপনি দেখেন জুলাই বিপ্লবের আগে যে তরুণদের, এই যে উদীয়মান যুবকদের
আমরা চিন্তামই না জানতামই না তারাই কিন্তু এখন কালজয়ী নায়ক মহানকে পরিণত হয়ে গেছে। এটা জুলাই বিপ্লবের একটা বিলাস সাফল্য। এবং এরা যদি ঋজু পথে হাঁটে, এদের অঙ্গীকার যদি ঠিক থাকে, একদিন তো তাদের হাত ধরে আরো পরিপূর্ণতা পাবে। আমি মনে করি জুলাই বিপ্লবের প্রথম সফলতাই যে আমরা একটা একটা শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে বেরিয়ে আসছে। একটা জগতল পাথরের নিচে যে গণতন্ত্র চাপা পড়েছিল, যে ইলেকশন মানেই রাতের ভোট, কিংবা ইলেকশন মানেই ভোটারবিহীন ভোট, কিংবা ইলেকশন মানেই প্রতিদ্বন্দ্বিতাবিহীন ভোট, সেখান থেকে আমরা একটা সাধারণ স্বাভাবিক নির্বাচনী মেকানিজমে আমরা আসছি। আমাদের সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় এখন প্রধানমন্ত্রীকে গালিগালাজ করার পরে তেমন কোনো সমস্যা হচ্ছে না, সবাইকে সমালোচনার নিতে হচ্ছে। এবং আমাদের যে ঘুরে ফিরে আমাদের যে একটা ফরমাইশি মিডিয়া ছিল, সেটার জায়গায় একটা বৈচিত্র্যময় মিডিয়া এবং শতকণ্ঠ, এটা একটা বড় বড় সাফল্য। এইটাকে ধরে রাখতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠানিকরণ করতে হবে, যাতে করে অন্য কেউ আবার ভবিষ্যতে কোনো একদিন ফেসিবাদী শাসনের দ্বার উদ্ঘাটন করতে না পারে, সুযোগ না নিতে পারে। সেটার জন্য আমাদের ফ্র্যাঞ্চাইজ যেটা ভোটের অধিকার, সেটা রক্ষা করতে হবে। আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, আপনি ধরেন জি। আপনার নির্বাচন কমিশন সেটাকে আরো স্বাধীন করতে হবে, অর্থনৈতিক ভাবে, আইনগত ভাবে, কর্তৃত্বের দিক দিয়ে স্বাধীন করতে হবে। বিচার বিভাগ আরো অধিকতর, আমি মনে করি যেগুলো শুরু হচ্ছে কাজ, কিন্তু আরো স্বাধীন করতে হবে। বিশেষ করে আমাদের এখানে যে দায়িত্ব যারা নিয়েছে এখন, এই পট পরিবর্তনের পরে যারা ক্ষমতায় আসছেন, তাদের দায়িত্ব অনেক বেশি। তারা মানুষের আকাঙ্ক্ষা দেখেছেন। তো সেই আকাঙ্ক্ষা বাস্তবের বড় দায়িত্ব হচ্ছে বিরোধী দলের একটা সহযোগিতা করার দায়িত্ব। মূল কাজটা কিন্তু সীমাবদ্ধ কয়েকটা জায়গায়। মূল কাজটা হচ্ছে সরকারের হাত ছোট করতে হবে। সরকারের সব ব্যাপারে মাথা কামানোর দরকার নেই। সরকারকে মানুষের, উদ্যোক্তাদের, পেশাজীবীদের কাজ করবার সুযোগ দিতে হবে, এবং প্রত্যেকে যে তার সুপ্ত প্রতিভার বিকাশ এই ভূখণ্ডে ঘটাতে পারে সেই সুযোগটা করে দিতে হবে। আমাদের শিক্ষাঙ্গনে আপনার মেধাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি মেধাভিত্তিক হবে, শিক্ষক নিয়োগ মেধাভিত্তিক হবে, আমাদের চাকরিতে মেধাভিত্তিক, যেটা ছাত্রদের মূল দাবি ছিল, সেগুলো নিশ্চিত করতে হবে। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপট সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখন দুর্নীতি। অযোগ্য অপদার্থ লোকেরা যখন ক্ষমতায় বসে, সেটা আমলাতন্ত্রে হোক, রাজনৈতিক লেভেলে হোক, তারা তো দুর্নীতি ছাড়া তারা ওই পথেই যাবে। এবং দুর্নীতির ব্যাপারে আমাদের একটা জিরো টলারেন্সে যেতে হবে। আরেকটা হচ্ছে যে আর্থিক খাত মানে ভেঙে পড়েছিল, উঠে দাঁড়াতে শুরু করেছে। আর্থিক খাতে এখন আমাদের গডফাদারদের হাত থেকে, দরবেশদের হাত থেকে রক্ষা করতে হবে, এবং কালো তালিকা করতে হবে কাদেরকে কোনোদিন কোন অবস্থায় ব্যাংকের শেয়ার হোল্ডার ডাইরেক্টর করা যাবে না, এদের কালো তালিকা করতে হবে। আপনি দেখেন যে এই যে এসালামদা কিছু লোক হাজার হাজার, 1 লক্ষ, প্রায় 1.25 লক্ষ কোটি টাকা বাইরে নিয়ে চলে গেল। আমাদের আমাদের অর্থনীতিকে রক্তশূন্য করে ফেলছে তারা। এই জি। ধরনের লোকদের তালিকাভুক্ত করে অর্থ উদ্ধারেরও কিন্তু প্রয়াস সাথে চলছে। আমার ধারণা মতো 52 থেকে 60 হাজার কোটি টাকার সম্পদ দেশে বিদেশে জব্দ হয়েছে, চলছে। এবং বিভিন্ন ব্যাংকের তরফ থেকে আন্তর্জাতিক ভেন্ডারদের, খ্যাতনামা লফারদের নিয়োগ করা হচ্ছে। এটা একেবারেই আগের মতো না, কিছুটা ব্যতিক্রম আছে। এই চেষ্টাগুলা কিন্তু খুব সংঘবদ্ধ ভাবে হচ্ছে। এমনকি বিচারের ক্ষেত্রেও আমি মনে করি যে গণহত্যায় যারা জড়িত ছিল, এটা তো বাংলাদেশের ইতিহাসের ভয়াবহতম গণহত্যা, যেখানে যেই সন্তানগুলা ছেলে ছিল তারা বাংলাদেশের নাগরিক, যাদের মারছে যারা, তারাও বাংলাদেশের নাগরিক। এইখানে এটা 71-এর চেয়ে ব্যতিক্রম। যারা মারছে বাংলাদেশি, যারা মারা গেছে তারাও বাংলাদেশি। এবং এরা কিন্তু এরা স্যার এরা কিন্তু দেশে স্যার যে পোশাক গণতন্ত্র। দিয়ে, যে রাইফেল দিয়ে বা যে অস্ত্র দিয়ে গুলি করা হয়েছে, এ তো জনগণের দেওয়া ট্যাক্সের টাকা। তা রাষ্ট্রের তো দায়িত্ব জনগণের নিরাপত্তা দেওয়া স্যার, জনগণের নিরাপত্তা দেওয়া। এখন জনগণের নিরাপত্তা না দিয়ে বিপরীত যদি জনগণের আবু সাইদের বুকে আপনার প্রকাশ্যে বাহিনীদের, রাষ্ট্রীয় বাহিনীদের গুলি করায়, আপনার মুগ্ধকে হত্যা করে, এইভাবে এই সময় 1100 স্যার, 1100 ছাত্র মেরেছে। আপনি ভারতবর্ষের ইতিহাসে কি 1100 বিশ্ববিদ্যালয়ের
কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র পড়া মারার ব্রিটিশের কোনো ইতিহাস আছে? ভারতবর্ষের কি গত 500 বছরের ইতিহাস আছে স্যার? এটা পাওয়া গেছে স্যার, যে 1100 না, স্টুডেন্ট নাই। 36 দিনে স্টুডেন্টকে মারা হয়েছে স্যার। এবং তাদের এই আত্মদান রক্তদান ব্যর্থ হয় নাই। হ্যাঁ, এখানে একটা জি স্যার। সব, তাদের এই আত্মদান রক্তদান ব্যর্থ হয় নাই। হ্যাঁ, তাদের এই আত্মদান রক্তদান ব্যর্থ হয়নি, তাদের এই বিশাল ত্যাগের বিনিময়ে হ্যাঁ, বাংলাদেশ মুক্ত হয়েছে। হ্যাঁ, একদিন যারা ছিল বাংলাদেশের মুক্তির কাণ্ডারি, হ্যাঁ, হ্যাঁ, একদিন যারা এই দেশকে মুক্ত করার জন্য, স্বাধীন করার জন্য নেতৃত্ব দিয়েছিল, হ্যাঁ, তারাই কিন্তু এই দেশটাকে দখল করে নিয়েছিল। তারা আমাদের ভাতে মেরেছে, পানিতে মেরেছে, এবং প্রত্যেকটা ঘরে ঘরে আয়নাঘর, গুমঘর তৈরি করছে, তাই না? এবং যা তাদের যার কাছে যা ছিল তাই দিয়ে তারা আমার ছাত্রদের উপরে, যুবকদের উপরে তারা হামলা করছে, তাই দিয়ে তারা হামলা করছে। শেখ সাহেব যেটা বলছিলেন, ভাতে মারবো পানিতে মারবো, সে তার মেয়ে তাই করছে, আমাদের ভাতে মারছে, পানিতে মারছে। আমাদের মনে করেন যে আমাদের রক্তে তারা স্নাত হয়েছে, এবং তারা যে কতটা এই কাজে তারা কতটা কঠিন এবং কঠোর ছিল, যে আপনি হুম, দেখেন হেলিকপ্টার দিয়ে গুলি বর্ষণ করাইছে, বাচ্চা হুম, মারা গেছে, হুম, জানালা জি, দিয়ে দেখতেছিল বাচ্চা মারা গেছে। তো হ্যাঁ এইটার পরিণাম কিন্তু তাদের ভোগ করতে হবে। আমি মনে করি না যে কোন স্যার, সরকারের পক্ষে। ডিজিএফআই যে প্রধান তিনি তো বলছেন তিনি 1000 মানুষকে কিল করছেন, 1000 মানুষের কিলার হ্যাঁ, ডিজিএফআই যে প্রধান, হ্যাঁ, একটা দেশের হ্যাঁ, গোয়েন্দা নিরাপত্তা বাহিনী বা বিভাগের প্রধান এভাবে সিভিলিয়ানকে, হাজার সিভিলিয়ানকে এভাবে গুলি গুলি করে, তাহলে বাংলাদেশটা আসলে কোন পর্যায়ে, মানে কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল? বাংলাদেশের জনগণের যে নাগরিক অধিকার, নিরাপত্তার অধিকার, বেঁচে থাকার অধিকার, এই বিশেষ করে। এবং পাশাপাশি আপনি সেই সময় দেখেছেন দিল্লিতে নতুন পার্লামেন্ট ভবন করা হয়েছে, সেখান থেকে হুঙ্কার দেওয়া হতো আমরা অখণ্ড ভারত করব, আফগান থেকে বার্মা পর্যন্ত আমাদের ভারতবর্ষের আগামী দিনের মানচিত্র হবে। যে এটারই তো মাস্টার প্ল্যান আমরা দেখতে পেয়েছি, যে আমাদের 57 জন ব্রিলিয়ান্ট বিডিআর অফিসারকে একবারে এক জায়গায় পোস্টিং দিয়ে তাকে হত্যা করা হলো, তার বদলতে আবার হাজার হাজার সোলজার হত্যা করা হলো, হেফাজতের সেই ইসলামপন্থী যারা তাদেরকে হত্যা করা হলো, তারপরে বিরোধী দলের 1600 মানুষকে গুম করে দেওয়া হলো। তো এটা তো আমরা মানে আমাদের কোনো একটা, মানে শক্তির, কোনো একটা বড় শক্তির প্রিপ্ল্যান অনুযায়ী বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য করার জন্য যা মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যান নিয়ে তো তারা এগোচ্ছিল স্যার। স্যার বলেন। এই এই যে আপনি বলছেন, জি। এইটা পুরোটাই সত্য। সাপ্লাই আলেমদের মারা হয়েছে, হুম, মাদ্রাসা ছাত্রদের মারা হয়েছে। আপনার 2013 সনে সাইদির, মৌলানা সাইদিকে কেন্দ্র করে যে আন্দোলন হয় সেখানে অনেক হুম, মারা গেছে। হুম, পরবর্তীকালে আপনার জুলাইয়ের সময় তো 1400 বলছে, এটা তো আরো বেশি হতে পারে, কম হবে না। কিন্তু আপনি দেখেন, এইটার কিন্তু একটা প্রত্যাঘাত হয়েছে বাংলাদেশে। 2024-এর জুলাই অভ্যুত্থানে শুধুমাত্র আওয়ামী লীগেরই পতন হয়নি, ভারতীয় আধিপত্যবাদ পরাজিত হয়ে গেছে, পরাস্ত হয়েছে। তারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস করে নাই। তাদেরকে এটা মেনে নিতে হয়েছে, নানান ভাবে তারা গুট পাকানোর চেষ্টা করলো, তাদেরকে এটা মেনে নিতে হয়েছে। এটাই আমাদের জয়, এটা আমাদের ধরে রাখতে হবে। এবং আপনি যারা এখন অখণ্ড ভারত, আফগানিস্তান পর্যন্ত যেতে চায়, তাদের তো মণিপুর টিকানো, মেঘালয় টিকানোর একটা প্রশ্ন সামনে আসছে। এবং নিজেদের ঘরে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকার আমি মনে করি জিম্মি হয়ে গেছে, তার মানুষ এখন ধাওয়া করে। কাল যে দিল্লিতে অমিত শাহ মোদির পিছনে ধাওয়া, তার তো কোনো গ্যারান্টি নাই। জি। ইন্ডিয়ানরা ভুল পথে হাঁটছে, এবং ভুল পথে স্যার, হাঁটার এই এই অবৈতন্য। এই এই সপ্তাহে তো দিল্লির পার্লামেন্টে প্রিয়াঙ্কা গান্ধী তো বলছে যে তার নেহেরু, মিস্টার নেহেরু, মহাত্মা গান্ধী, কংগ্রেস যে বাংলা পাকিস্তানকে ভাগ করেছিল, বাংলাদেশকে আলাদা করেছিল ভারতের স্বার্থে, ভালো স্বার্থে করেছিল, এই অকপটে কংগ্রেসের মুখপাত্র বলা যায় প্রিয়াঙ্কা গান্ধী তো পার্লামেন্টে এই কথা বলেছেন, এবং এটা তো খুব দৃঢ়তার সাথে বলেছেন। বলেন। এই কথাগুলো এতদিন আমাদের এখানে জামাতে ইসলামে একটু বলতো, যে হুম, আমরা যাইনি, আমরা মনে করছিলাম যে পাকিস্তানের কাছ থেকে মুক্ত আমরা ভারতের হাতে যেতে চাই না, এরকম আমরা যাইনি। হুম, আমরা হুম, বুঝছিলাম যে আমরা জুলুমে আছি, আমরা বৈষম্যের মধ্যে আছি, কিন্তু আমরা জ্বলন্ত চুলা থেকে উত্তপ্ত কড়াইতে পড়তে চাই নাই আর কি, এরকম একটা কথা এই লজিকটা তো সাপোর্ট করলো প্রিয়াঙ্কা। সে বললো যে তার মা পাকিস্তান ভাঙার জন্য বাংলাদেশ বানাইছে, কিন্তু এটা খুব একতরফা। এইটা পুরাপুরি মেনে নিলে মুক্তিযুদ্ধের প্রতি অশ্রদ্ধা করা হবে। বাংলাদেশের ব্যাপক মানুষ
মুক্তি চাইছে, স্বাধীন হুম। দেশ চাইছে। হয়তো ভারতকে আমরা পাশে পাইছি, কিন্তু যে ক্রেডিটটা তারা নিতে চাইতো পুরোপুরি তাদের দেওয়া যায় না। আমাদের মানুষরা যদি রাজপথে না নামতো, রণাঙ্গনে না যাইতো, যুদ্ধ না করতো, তাহলে অক্সিলারি ফোর্স কিন্তু ডাইরেক্টলি এই কাজ করে দিতে পারতো না। জি। এটার কোনো সুযোগই ছিল না। হুম। সুযোগই ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল ক্রেডিট আমাদের জনগণের। তারা বাংলাদেশ চাইছে, বাংলাদেশ হয়েছে জুলাইতে, তারা ফেসিবাদের পতন চাইছে, ফেসিবাদের পতন হয়েছে। বাকি সব সহায়ক শক্তি, তারা মূল কুশীলব না, সহায়ক শক্তি। স্যার আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনি আর কিছুক্ষণ থাকুন, আমি ডক্টর কাজী মনিরুজ্জামান আপনার দিল্লি, যে আপনাকে ডক্টর কাজী মনিরুজ্জামান মিউটে আছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কিছু কথা বলার প্রয়োজন। আজকে 18ই জুলাই, এই দিন আপনার মুগ্ধ মারা গেছে। আনাস বিখ্যাত চিঠি লিখে পিতার কাছে আনাসরা শহীদ হয়েছে, শতাধিক শিশু মারা হয়েছে, আপনার 1100 স্টুডেন্ট মারা গেছে। ভারতবর্ষের ইতিহাস কিন্তু এটা নাই। ভারতবর্ষের ইতিহাসে জালিয়ানওয়ালাবাগদের হত্যা করেছিল মেজর ব্রিগেডিয়ার জেনারেল ডায়ার। তিনি 7 শতাধিক কৃষক মেরেছিলেন। কিন্তু আপনি পৃথিবীর একমাত্র চীনে 90-এর একটা মুভমেন্টে 100 স্টুডেন্ট মারা গেছিল, মেরে ফেলাইছিল। কিন্তু পৃথিবীর কোন হিস্ট্রিতে আপনি 36 দিনে 1100 বিশ্ববিদ্যালয় কলেজের বেছে বেছে ক্লিন হার্ট অপারেশনের মতো ছাত্র মারা হলো। পাশাপাশি আপনি দেখেন, ফ্যাসিস্ট সরকার ক্ষমতা আসার পরে এখানে 8 জন হিন্দু মানচিত্রে 40 জন হিন্দুকে তারা প্রশাসনে সেট আপ দিয়েছিল দিল্লি। তো দিল্লি তো মাস্টার প্ল্যান করে অঙ্গরাজ্য করার জন্য একটা চূড়ান্ত ফয়সালার দিকে চলে যাচ্ছিল ডক্টর কাজী মনিরুজ্জামান। এটা কিন্তু আমাদের বাস্তব ঘটনাবলী বলে। কারণ 57 জন ব্রিলিয়ান্ট অফিসারকে বিডিআর পোস্টিং দিয়ে একই দিনে তাদের তিন তিন দিনে কিভাবে হত্যা করা হয়েছে। সেনাবাহিনীর হত্যা করা হলো, ইসলামপন্থী সকল আলেম ওলামাদেরকে 250 আলেম ওলামার একেবারে সাক করে করে কারাগারে রেখে দেওয়া ছিল। ইসলামপন্থীদের একেবারে ডিস্ট্রয় করে দেওয়া, ছাত্র জেনারেশনকে হত্যা করা, মেধাবী অফিসারদেরকে হত্যা করা। এটা তো বাই দ্য মাস্টার প্ল্যান অফ দিল্লি ডক্টর কাজী মনিরুজ্জামান। বাংলাদেশের প্রভিন্সি করার জন্য সেই প্ল্যান দিকে এগোচ্ছিল। আল্লাহ তাআলার রহমত এবং জনগণের, ছাত্র জনতার আন্দোলনে সেই জায়গা থেকে আমরা মুক্ত হয়েছি। এই বাস্তবতা কি আমরা অস্বীকার করতে পারি ডক্টর কাজী মনিরুজ্জামান? আপনি কি আলোচক নাকি সঞ্চালক? আমি আপনার 3টা প্রশ্ন করেছি, 3টা প্রশ্ন। এখন আমি আপনার সাথে আলোচক সঞ্চালক দুটোই, আপনি দুটোই ধরে নিতে পারেন, দুটোই আজকে ধরে নিতে পারেন। আমার আবেগের কথা, কারণ আমি আনাসের রাফির বাবার সেই তাদের ছেলেদের সেই চিঠিগুলো আজকে শুনেছি দাঁড়িয়ে। তো আমি তাদের মেসেজ নিয়ে আসছি, বলেন। জি, ধন্যবাদ নজরুল জি। ইসলাম সাচি সাহেব। জি। অত্যন্ত হৃদয় বিদারক, মর্মান্তিক, কষ্টদায়ক এবং একটি হুম। বর্বর রচিত হামলাকাণ্ড ছিল ওই গুম খুনের রানী, গণহত্যার রানী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা আসলে বাংলাদেশে প্রমাণিত, জি। যা কোনো বিশ্বে এরকম হয়নি, যে কিভাবে ছাত্রদেরকে তিনি হত্যা করেছেন। আমরা দেখি যে সেই হত্যাকারীকে ভারতে আশ্রয় দিয়েছেন, ভারতের টকশোগুলোতে বলতেছেন যে শেখ হাসিনা ভারতে অতিথি হিসেবে আছেন। আমরা ইতিমধ্যে বহুত সাংবাদিকরা সেখানে সাক্ষাৎ আনতে গেলেও ওই ভারতের বিধি নিষেধ মেনে তাদের অনুমতি ছাড়া আজ পর্যন্ত কোনো সাংবাদিক সরাসরি শেখ হাসিনার সাক্ষাৎকার পাননি। ভারত বলে যে তার নিরাপত্তার জন্য এ পর্যন্ত 3 থেকে 4 বার তার বাসা পরিবর্তন করা হয়েছে। তবে যারা সাংবাদিক আছে ওই দেশে, কিছু বিশ্বস্ত সাংবাদিক, নিরপেক্ষ, তারা বলে যে তাকে লোদি গার্ডেনের নয়াদিল্লির আশেপাশে দেখা যায়, ওখানে উনি বাসা করে থাকতে পারেন সিকিউরিটিতে, অথবা লুটিয়েন্স ভিআইপি এলাকায়, এই 2টা এলাকার মধ্যে উনি আছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে ভারত ওনাকে যদি প্রাথমিক আশ্রয় দিয়ে থাকেন, তাইলে ওনাকে বাংলাদেশের জনগণ পিটিয়ে হত্যা করে ফেলতেন, সেখান থেকে রক্ষা করে। এটা একটা ভালো আইন হাতে তুলে নিতে দেননি, সেই ক্ষেত্রে সেটা ভালো করেছেন। কিন্তু এখন উনি কিভাবে আছেন আপনারা জানেন যে বিশ্বে
ইন্টারন্যাশনাল মিডিয়ার সাংবাদিকরা হুম। পর্যন্ত আমার জানা মতে 100-এর অধিক তারা জি। ওই দেশে এসে কোন রকম তার সাথে সাক্ষাৎ করতে পারেননি। হ্যাঁ। কেউ কেউ সাংবাদিক ফিরে গেছেন যে ভারতে কোন জায়গাটায় আছে সেটাও তারা জানে না। আর কেউ কেউ জেনে গেছেন যে ওনার সাথে দেখা করতে গেলে ভারতের কর্তৃপক্ষ বা নিরাপত্তা বাহিনী যা ওনার আশেপাশে আছে তাদের অনুমতি বিধি নিষেধ মেনে যেতে হবে। শেষ পর্যন্ত যখন ওনারা আবেদন করেছেন বা জানতে যাওয়ার জন্য বলেছেন, তখন তারা বলেছেন যে এই মুহূর্তে তার নিরাপত্তার জন্য আপনার সাথে সাক্ষাৎকার দেওয়া যাচ্ছে না। এখন আমার প্রশ্ন হচ্ছে যে দিল এখন বাংলাদেশের সাথে যদি উনি সম্পর্ক রাখতে চায়, এরকম একজন খুনি গণহত্যাকারী, জাতিসংঘের মতে 1400, আমাদের বাংলাদেশের অনেকেরই ধারণা 2000 ছাড়িয়ে যাবে, এবং আহত 30,000, 14,000 15,000 হলে জাতি মানে পাওয়া গেছে বাংলাদেশে। সেই ক্ষেত্রে এরপর অনেকেই যেমন আমার মতো লোক অনেক রিস্কে বেঁচে আসছে। আমার ছেলে ফাইয়াজের সাথে গিয়েছিল 27-এ, ফাইয়াজকে মাইরে ফেলাইছে। ও বলছে আমি খাবার নিতে আসছি, ওরে ধরে রেখেছে, পরে আমাকে ফোন করেছে। আর এর আগে আমার ছেলে মেসেজ দিয়েছে, ওরা দেখে নাই, বলছে যা বলবা কেউ ফোন করলে আমি খাবার নিতে গেছি। তারপর তারা বলছে তারপরে ওরে মারধর করেছে। এই যে বিষয়গুলো, এরকম কত লোক মার খেয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, সেইখানে তাকে ওই দেশে রাখা, এবং শুধুমাত্র তাকে না, শোনা যাচ্ছে 50,000-এর মতো ওই দেশে আছেন। এখন আমি আপনার মাধ্যমে ভারতকে এবং আওয়ামী লীগের লোকদেরকে প্রশ্ন করতে চাই, শেখ হাসিনা কি ওই দেশে বন্দী? কারণ যদি বন্দী না হয়, ভারতের বিধিনিষেধ আছে তার নিরাপত্তার জন্য, তার সাথে দেখা করতে দিবে না, তাহলে তো বন্দী বলা যায়। হয়তোবা হতে পারে যে একটা ভালো জায়গায় বন্দী রেখেছে, বাংলাদেশে 111-এ বেগম খালেদা জিয়াকে একটা জায়গায় রেখেছিলেন, এবং শেখ হাসিনাকে ভালো জায়গায় নিরাপত্তায়। আপনি দেখেন যে এই 100-রও অধিক আন্তর্জাতিক মিডিয়ার সাংবাদিক, নামি দামি, এর মধ্যে রয়টার্সকে কেউ বলে যে তাকে একটা ইমেল দিয়েছে, আবার কেউ বলে ওনার অডিও, সেই অডিওটাও আমরা স্পষ্ট শুনিনি। অনেকে বলে যে এটা এআই দিয়েও বানানো হতে পারে, অন্য একজনের ভয়েস দিয়ে শেখ হাসিনার ভয়েস দিয়েছে, সেই ভয়েস চলে এসেছে। কিন্তু যেহেতু তারেক রহমান সাহেব লন্ডনে গিয়েছিলেন, তিনি স্কাইবিতে বক্তব্য দিত, আদালত থেকে বাতিল করলো। পরবর্তীতে সারা বিশ্বের সাংবাদিকরা ওনার সাথে সাক্ষাৎ করতো, মাসে 20 জন, 30 জন, 50 জন, এবং ছবি পর্যন্ত তুলতো সবাই, অন্যরা তুলতো, সেটাকে আবার কোন কোন দেশের পত্রিকার হেডলাইন করত, পাতার উপরে করত। এবং অথচ শেখ হাসিনা 2 বছরের অধিক সময় হয়ে গেছে, তারকে একজন সাংবাদিক সরাসরি কথা বলতে পারলো না। তাহলে এটা কি ধরনের বলা যাবে? আমি এটা বলতে চাই, আজকে দেখলাম একজন জাদ্রেল নেতা ছিল আওয়ামী লীগের, টকশোতে বা বিভিন্ন কাজকর্মে এবং শেখ হাসিনার আশেপাশে থাকতো, রাকেশ নাম। তিনি বলেছেন যে আমি আপনাদেরকে লিখিত দিতে পারি, আমাদের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে যাবে না, যাবে না, যাবে না। তবে এই যে বিভিন্ন প্রচার অপপ্রচার হচ্ছে, এতে কিছু নিরীহ আওয়ামী লীগের লোকজন বেকায়দায় পড়তেছে। দেখা গেল যে একটা পরিবারে 5 জন আওয়ামী লীগ, 4 জনই ভালো, একজন হয়তো একটু অতি উৎসাহী হয়ে কোনো একটা জটিকা মিছিলে গেছে, এখন পুরা পরিবার দৌড়ের উপর। এই কথাটা কিন্তু আজকে বলেছেন। আমি এখন উনি বলছে যে ওনাদের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য শেখ হাসিনা এটা বলে, আসলে এটা সঠিক কথা না। কিন্তু আমি মনে করি যে উনি ওইটা বলেছেন, আমার দৃষ্টিকোণ থেকে শেখ হাসিনা বাংলাদেশে আসতেছেন ডিসেম্বরে, এর আগেও কিন্তু কয়েকবার আসার তারিখ দিয়েছে, আসে নাই। এইবার শুভেন্দ্র অধিকারী সে জোরালো ভাবে বলতেছে পরশুদিন যে শেখ হাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে যাবে, এবং তিনি আপনার ডিসেম্বরের আগেই যাবে। এর আগে উনি বলেছিল লাল গালিচা সম্বর্ধনা দিয়ে শাহজালাল বিমানবন্দর। জি জি, অনারেবল ডক্টর কাজী মনিরুজ্জামান ভাই,
কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, আইনি যে রাজনৈতিক বা আইনি বাস্তবতা আছে, সেই জায়গাতে আমি 1 থেকে 2 মিনিট কথা নিব, তারপর আপনার দুইজন কাছে আসবো। প্রফেসর শরীফ, ডক্টর শরীফ আব্দুল্লাহ সাকি, আপনি মিউটে আছেন। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, আইনি পরিস্থিতি, এই দুটোকে ফেস করেই যদি শেখ হাসিনাকে আসতে হয়, ওনার পাসপোর্ট নেই, উনি পাসপোর্টলেস, উনি না রিফিউজি, না না রিফিউজি, না সেখানে শেল্টার নিয়েছেন, তিনি তো নির্বাসনে আছেন। একজন নির্বাসনে ব্যক্তি যদি আসেন, তাহলে ওই দেশ যদি বাংলাদেশের সাথে নেগোশিয়েট করে বাংলাদেশকে ম্যানেজ করতে পারে, তাহলে তিনি এখানে আসবেন। কারণ তার পাসপোর্ট নাই, তিনি তো ভারতে নির্বাসনে আছেন। সেক্ষেত্রে এই বাংলাদেশের রাজনীতি এবং আইনি বাস্তবতায় শেখ হাসিনা কি সহজ স্বাভাবিকভাবে বাংলাদেশে ঢুকতে পারবেন, আসতে পারবেন? প্রফেসর শরীফ আব্দুল্লাহ সাকি। অসংখ্য ধন্যবাদ। আমার জি। পূর্ববর্তী দুজন বক্তা অত্যন্ত চমৎকার বলেছেন, আমি ওনাদের বক্তব্যগুলো মনোমুগ্ধভাবে শুনতেছিলাম। আসলে আপনাকে কৃতজ্ঞতা জানাই। দেখেন, আইনে এই 54 বছর বয়সে আমরা তো আসলে আমাদের কৃতজ্ঞতা বোধ নাই, আমাদের অ্যাটিটিউড প্রবলেম, আমাদের ফাউন্ডেশন প্রবলেম, আমাদের দৃষ্টিভঙ্গি পজিটিভ প্রোঅ্যাক্টিভনেস না। ভাই, আপনি আইনের মানুষ, আমি তো দুটো প্রশ্ন হ্যাঁ, করেছি। উনি যদি বাংলাদেশে রাজনৈতিক উনি যদি বাস্তবতা বাংলাদেশে আসতে চায়, শেখ শুনেন, হাসিনার বিপক্ষে, আমি বলতেছি বিপক্ষে উনি যদি বাংলাদেশে এখনো আসতে চায়, এখনো গুপ্ত হত্যা, এখনো ডেড বডি পাওয়া যাচ্ছে কবর খুঁড়ে, এবং আনাসের বাবার ক্রন্দন, মুগ্ধের বাবার ক্রন্দন, এবং আমাদের 1100 ছাত্র ভাইদের সেই অপূরণীয় ক্ষতি, এই দায় এবং দায়িত্ব তো আওয়ামী লীগ স্বীকার করে না। আওয়ামী লীগ তো বাংলাদেশে কিছুই স্বীকার করছে না, এবং হচ্ছে যে মেট্রিকুলাস দিয়ে তাদেরকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তাহলে 1100 ছাত্র মারা গেল, অপারর মারা গেল, 930,000 মানুষ আহত হলো, পঙ্গু হলো। এই দায় বাস্তবতা তো তার স্বীকার করছে না। তাহলে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা তো তাদেরকে এক্সকিউজ করতে পারে না, তাদেরকে ক্ষমা করতে পারে না, এবং আইনি পরিস্থিতি অনুকূলেও তারা নাই। তাহলে সে কি স্বাভাবিকভাবে বাংলাদেশে ঢুকতে পারবেন উনি? বলুন, এই কথার উত্তর দিন আপনি। প্রশ্নে আসেন, আমার কথা জি। শোনেন। যদি স্বাভাবিক হ্যাঁ, হয় কিভাবে সে ঢুকবে? ঢুকার তো স্বাভাবিক তো কোনো সিস্টেম নাই। যদি সে ঢুকে, আইনের প্রক্রিয়ায় চলে যাবে, সে চলে যাবে জেলখানায়, এবং তার বিচার রায় হয়েছে, সে রায় এক্সিকিউট হয়ে যাবে। তো ঢুকলে তো তার শেষ। আমাদের দেশের যে রাষ্ট্রীয় আইনের মাধ্যমে ওনার বিচার করা হবে। আর জনগণ যদি পায়, জনগণ তো স্পটই মেরে ফেলাইতো। তখন যদি থাকতো, তখন তো স্পটই শেষ হয়ে যেত সবকিছু। এইটাই তো আমার আগে পূর্ববর্তী বক্তা বলে গেলেন। তো আমরা আসলে সেটা বলতে চাই না। আমরা কৃতজ্ঞ, মানে জাতি হিসেবে আমরা অকৃতজ্ঞ। আমরা মানুষের ভালো প্রশংসা করতে জানি না, খারাপটা বলতে জানি না। এটি হচ্ছে আমাদের চরম ব্যর্থতা। তো আমরা চাই হিংসা মুক্ত মানবিক বাংলাদেশ আমরা চাই। এবং যে অপরাধগুলা হয়েছে, এই আমাদের যে 24-এর যে, মানে ছাত্ররা যে, আপনাদের 1100 বলতেছে, আমার জানার মধ্যে 1400 ছাত্রছাত্রী নিহত হয়েছে। তাদের পরিবারের, মানে তাদের যে লিস্ট, মানে জুলাই যোদ্ধা যারা আছেন তাদের যে লিস্ট, এবং অনেকে যারা বিদেশে চিকিৎসারত আছেন, আসলে তাদের তো দেখার সরকার কিন্তু তাদেরকেও দেখছে না এখন। মানে এগুলা জুলাই যোদ্ধাদের অনেকের সাথে তো আমার যোগাযোগ হয়, তারা কথা বলে, আমরা জানতে পারি। তারা কিন্তু অনেকে জুলাই যোদ্ধা হিসেবে তারা যে, মানে লিস্ট হওয়ার কথা, সেই লিস্টে তাদের নাম আসে না এখনো। কিছু ইয়া ছাড়া আর কি, অনেকেই তারা এটা থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমরা চাই এই হত্যার বিচার হোক, এবং হত্যা অন্যায় অন্যায় সে যেই হোক, প্রধানমন্ত্রী হোক, সাধারণ মানুষ হোক, এ থেকে কেউ রেহাই পাবে না। এটা আমার আপনার চ্যানেলের মাধ্যমে আমি স্পষ্ট বলতে চাই। অপরাধী সে যত শক্তিশালী হোক, তার বিচার হওয়া উচিত। এটা না হলে দেশে এখন যেমন মব যে উজ্জ্বলা গুলি হচ্ছে, এগুলো থেকে আমাদের